দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। এবার তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাই বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসেন্ট ম্যাসিভ। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? আমাজন। পরের প্রশ্ন, বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্রের নাম অ্যানিমোমিটার। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মালাবার। পরের প্রশ্ন, লাল মাটিতে বেশি পরিমাণে থাকে লোহা। পরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি করে সিংকোনা। পরের প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণের আইন চালু হয় 1980 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হচ্ছে মৌসিনরাম। এবার 2 নম্বর দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকার বাসিন্দার একমাত্র কোন পাখি? পেঙ্গুইন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন দেখো, অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু কী নামে পরিচিত? লু। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়? মেঘালয়। পরের প্রশ্ন দেখো, ভারতের গুজরাট রাজ্যে কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? গির। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? উষ্ণ আর্দ্র। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগজ। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। পরের প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, ভারতে মোট 75টি জাতীয় উদ্যান আছে। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। এবার 4 নম্বর দেখো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের উপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? উত্তর দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি, কুয়াশা, তুষারপাত ইত্যাদি সংঘটিত হয়। এছাড়া বায়ুমণ্ডলে মোট বায়বীয় কণার 75% এই স্তরে আছে। সেই কারণে এই দলটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? পৃথিবীতে আগত সৌর বিচরণের 35% পৃথিবীতে উত্তপ্ত না করে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হয়ে সরাসরি মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলা হয়। পরের প্রশ্ন, অভয়ারণ্য কি? যে নির্দিষ্ট অরণ্যে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেই অরণ্যকে অভয়ারণ্য বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমে ঝঞ্ঝা কাকে বলে? উত্তর, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ভারতে স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝির বৃষ্টি হয়। একে পশ্চিমে ঝঞ্ঝা বলা হয়। পরের প্রশ্ন দেখো, জাতীয় উদ্যান কাকে বলে? উত্তর দেখো, যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় সেই অরণ্যকে জাতীয় উদ্যান নামে পরিচিত। পরের প্রশ্ন, পরিযায়ী পাখি কাদের বলা হয়? শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আসে আমাদের দেশে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলা হয়। এবার 5 নম্বর দাগে দেখো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় কেন? উত্তর দেখো, পৃথিবীর মানচিত্রে একেবারে দক্ষিণে সাদা রঙের অঞ্চলটি হলো একটি সাদা মহাদেশ যার নাম আন্টার্কটিকা। প্রচণ্ড ঠান্ডার জন্য সারা বছর এই মহাদেশে প্রায় 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে চাদরে ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে এই মহাদেশকে সাদা রঙে দেখানো হয়, আর তাই এই মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় কেন? উত্তর দেখো, উচ্চতা বৃদ্ধি বায়ুর চাপ কমতে থাকে। প্রায় প্রতি 900 ফুট উচ্চতায় বায়ুর চাপ 30 মিলিবার কমে যায়। উচ্চতা বাড়লে বায়ুর স্তরে গভীরতা কমে যায়, ফলে বায়ুর চাপ মুক্ত হয় এবং বায়ু চাপ কমে বায়ুর ঘনত্ব কমে যাওয়ার ফলে বায়ুর চাপও কমে যায়। পরের প্রশ্ন দেখো, মাটি সংরক্ষণের উপায় কী কী?
1 নম্বর হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, 2 গাছ কাটা বন্ধ করা উচিত, 3 বৃক্ষরোপণ করতে হবে, 4 নম্বর বেশি ঢালযুক্ত অঞ্চলে বাড়ি ঘর করা বন্ধ করতে হবে। পরের প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন কী? উত্তর দেখো, যানবাহন ও শিল্প কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে বাতাসে মিশে পৃথিবী চারিদিকে এক আবরণ তৈরি করেছে। ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবী পৃষ্ঠ থেকে বেরিয়ে যেতে পারছে না, পৃথিবীর তাপমাত্রা বেরিয়ে চলেছে, তাই এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। পরের প্রশ্ন, বন্য প্রাণী সংরক্ষণের উপায়গুলি কী কী? 1 নম্বর হচ্ছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন্য প্রভৃতি বাসভূমি তৈরি করা, চোরা শিকারি বন্ধ করা, অরণ্যে বন্য প্রাণীদের উপযুক্ত জল খাবার ব্যবস্থা করা, গাছ কাটা বন্ধ করা। পরের প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। 1 নম্বর হচ্ছে পৃথিবী বায়ুমণ্ডল স্তরগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা যায়। এই স্তরগুলি, প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। উত্তর দেখো, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রোপোস্ফিয়ার বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি পর্যন্ত এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন দেখো, পরের পয়েন্ট, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোপ্রোস থেকে প্রায় 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। পরের মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। 50 থেকে 80 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। পরে পয়েন্ট দেখো, থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটি হলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আর এক নাম আয়নোস্ফিয়ার। এই স্তরে 80 থেকে 300 কিমি পর্যন্ত বিস্তৃত। পরের পয়েন্ট দেখো, এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটি 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। পরেরটা দেখো, ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত 22 স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এই স্তরে 1500 থেকে 10,000 পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, জলচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর দেখো, যে চক্রাকারে পথ, কঠিন, তরল, জলীয় বাষ্প এই 3 অবস্থায় পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। বর্ণনা, সূর্য তাপে নদ নদী, জলাশয়, সাগর, মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজেই উপরের দিকে উঠে যায়। উপরে বায়ুর উষ্ণতা কমে যাওয়ায় কম হাওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে ও ঘনীভবন প্রক্রিয়াকে ধূলিকণা আশ্রয় করে ছোট ছোট জলকণা ও তুষারকণার পরিণত হয়। এগুলিকে একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি ও তুষার রূপে ঝরে পড়ে। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষার রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন জলচক্র নামে পরিচিত। পরের প্রশ্ন কি, শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো। আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই যে প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করা হলো এগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।